ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাগতাস ইউনিভার্স কম্পিটিটিভ একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। WBCS এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল, হিস্ট্রি অপশনালের ক্লাস করানো হয় এবং তার সাথে সাথে নতুন যে সেগমেন্টগুলো শুরু হয়েছে যেখানে আমরা জিএস পেপারসও আলোচনা করছি, তার মধ্যে কিন্তু আজকের ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাস ইন্ডিয়ান পলিটি নিয়ে। তো ইন্ডিয়ান পলিটির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তোমরা নিশ্চয়ই লক্ষ্মীকান্ত বা এই ধরনের অনেক বই ফলো করেছো, অবশ্যই খুব ভালো জিনিস। কিন্তু ডিপিএসপি খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এবং WBCS বলে নয়, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই ছোট্ট ভিডিওর মধ্যে থেকে ডিপিএসপি থেকে যা প্রশ্ন আসতে পারে, যেখান থেকে যা প্রশ্ন আসতে পারে, একেবারে সিম্পল বেসিক লেভেল থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল অবধি, হ্যাঁ কমপ্লিকেটেড লেভেল অবধি, ইউপিএসসি লেভেল অবধি, ঠিক আছে, যা যা এখান থেকে প্রশ্ন আসতে পারে আমি সব এই ছোট্ট ভিডিওর মধ্যে আইডিয়াটা তোমাদের দিয়ে দেবো। সাথে থাকো, ভিডিওটা কমপ্লিটলি দেখো এবং পিডিএফ করবে না, যদি দরকার হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখানে আমি যে তথ্যগুলো দেবো সেটা তোমরা যে কোনো বই থেকে তোমরা পেয়ে যেতে পারো, কিন্তু এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট সেটা ভিডিওটার একেবারে শেষ অবধি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথমেই যেটা বলবো, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ব্যাপারটা কি সেটা একটু ভালো করে বুঝে নিই, যে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কি। রাষ্ট্রের ওপর কিছু নীতি, ঠিক আছে, কিছু নীতি সাজেস্ট করা হয় যখন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান রচনা করছিল, আমাদের যখন সংসদ আমাদের তৈরি হচ্ছিল, সংবিধান রচনা হচ্ছিল, গণপরিষদ তৈরি করছিল আমাদের সংবিধান, তখন অনেক দিন ধরে তৈরি হয়েছে আমরা জানি সংবিধানের। তো ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি ধরনের অনেক বিষয় আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এই বিষয়টা কি দেখো, এখানে লেখা আছে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন ফর দ্য স্টেটস টু মেক অ্যান্ড ইমপ্লিমেন্ট লজ অ্যান্ড পলিসিস। তাহলে কি বলতে চাইছে, যে এটা হলো এমন একটা নীতি বা এমন কিছু নিয়ম কানুন বা এমন কিছু বিষয় যেটা স্টেটকে দেওয়া হয়। এবার আমি স্টেট কাকে বলে সেখানেও আসছি, স্টেট মানে রাজ্য কিন্তু নয়, স্টেটের একটা ডেফিনেশন রয়েছে। আচ্ছা, তো সেখানে বলছে যে এই নীতির মাধ্যমে স্টেটকে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশমূলক নীতি এটা, হ্যাঁ। তো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বাংলায় বলা হয়। তো এই কিছু নির্দেশ দেওয়া হচ্ছে, যেই নির্দেশটা তোমাকে মান্য করতে বলা হচ্ছে, এবং বিভিন্ন আইন বা নীতি যখন তোমরা নতুন করে শুরু করবে তখন এই বিষয়গুলো মাথায় রাখার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিষয় হলো মোটামুটি ডিপিএসপি। ওকে, তাহলে ডিপিএসপিটা কোথায় রয়েছে আমরা একটু দেখে নিই। ইট ইজ এনশ্রিন্ড ইন পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 36 to 51। তাহলে এখানে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, কোথা থেকে কোথায় কোন পার্ট এ ধরনের প্রশ্ন আসে, 36 থেকে 51, ঠিক আছে, 36 থেকে 51 রয়েছে হচ্ছে ডিপিএসপি, পার্ট 4 রয়েছে। তাহলে এই ভিডিওটা ভালো করে যদি তুমি বারবার দেখো না, ডিপিএসপি থেকে সব প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কোথায় রয়েছে, পার্ট 4 রয়েছে আন্ডার আর্টিকেল 36 to 51। এবার ইট ইজ বরোড ফ্রম আয়ারল্যান্ড থেকে এটা নেওয়া হয়েছে। এটা অনেকবার প্রশ্ন এসেছে যে কোথা থেকে নেওয়া হয়েছে আমাদের ডিপিএসসি, সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, কিন্তু আয়ারল্যান্ড আবার এটা কিন্তু অন্য একজনের থেকে নিয়েছে, অন্য একটা দেশের থেকে নিয়েছে। কোথা থেকে নিয়েছে, আয়ারল্যান্ড নিয়েছে হচ্ছে স্পেনের থেকে, এটাও কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আয়ারল্যান্ড নিয়েছে কার থেকে, স্পেনের থেকে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপর দেখো, BN রাও, দ্য অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউশন, advised that there shall be two categories of rights. In category 1, the immediate rights would fall under fundamental rights, which is enforceable by the law, and the category 2 is the later part, which would fall under the DPSP, and that is not enforceable by the law. যেটা বলছিলাম, যখন গণপরিষদ একটা সংসদ আমাদের সংবিধান রচনা করছে তখন অনেক বিষয় তাদের মাথায় এসছে। আমরা জানি ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিলেন BR আম্বেদকর এবং আরও অনেকে, যেমন BN রাও অ্যাডভাইজার ছিলেন। তো প্রচুর আলাপ আলোচনার পরে বলা হলো যে যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে তখন ভারতবর্ষের কাছে কিন্তু খুব বেশি ফিনান্সিয়াল সোর্স ছিল না যেটাকে বলবৎ করা যায় এমন কিছু বিষয়, মানে অনেক কিছু ওয়েলফেয়ারের কথা ভাবা হয়েছিল, কিন্তু তখন তো ফিনান্সিয়াল স্ট্যাটাস এরকম ছিল না, নতুন সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতবর্ষ এবং সেখানে দেশ ভাগ হয়েছে, বিভিন্ন একটা পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে বলা হয়েছিল যে দুটো ক্যাটাগরি রাখছি রাইটসের, এই ডিপিএসপিও কিন্তু রাইটস, হ্যাঁ, ডিপিএসপিও কিন্তু একটা অধিকার। ওকে,
কিন্তু এই অধিকার বলছে দুটো ক্যাটাগরির ওতে আমরা অধিকার দেব। একটা হচ্ছে একটা অধিকার যেটা এখনই দেওয়া খুব প্রয়োজন, যেটা না হলে মানে না হলে হবে না, এক্ষুনি দেওয়া প্রয়োজন, যতটা আমরা দিতে পারবো সেটা আমরা ফান্ডামেন্টাল রাইটসে রাখছি। ফান্ডামেন্টাল রাইটসেরও এরকম একটা আমরা ক্লাস করাবো, অবশ্যই সাথে থেকো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তখন বি.এন. রাও বললেন যে তোমরা এমন দুটো ক্যাটাগরি বানাও, একটা ক্যাটাগরি রাখো যেটা এক্ষুনি আমাদের দেবো, এবং পরবর্তীকালে আরেকটা ক্যাটাগরি রাখো যেটা আস্তে আস্তে যখন ভারতবর্ষ এগিয়ে যাবে, সভ্যতা যত এগিয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে যখন মনে হবে যে হ্যাঁ আমরা এখন এটা করতে পারবো, ভারতবর্ষের আর নাগরিকদের বিষয়গুলো আমি দিতে পারবো, তখন সেই জিনিসটা দেবো। ঠিক আছে, সেটা পরের জন্য রাখা হোক, এবং সেটাকে এখন এনফোর্স করার দরকার নেই, আস্তে আস্তে সেটা এনফোর্স হবে। তো প্রথমে বেসিক জিনিসগুলো ফান্ডামেন্টাল রাইটস রাখা হলো, যেটা ক্যাটাগরি 1, সেটাকে এনফোর্সেবল রাখা হলো। এনফোর্সেবল মানে কি? কোর্ট দ্বারা এনফোর্সেবল, মানে সেটা যদি লঙ্ঘন করা হয় তাহলে তোমাদের কোর্ট সেটা সাহায্য করবে। কিন্তু ডিপিএসপি এমন একটা জিনিস যেটা হয়তো লঙ্ঘন করা হলেও কোর্টে যেতে পারবে না, তুমি কোর্টে সেখানে আপিল করতে পারবে না যে আমার এই ডিপিএসপি লঙ্ঘন করা হয়েছে, এটা তো সংবিধানে লেখা রয়েছে, তাহলে আমাকে এটা দেওয়া হোক। এই জিনিসটা কিন্তু প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে ডিপিএসপি কিন্তু এনফোর্সেবল নয়। কিন্তু হ্যাঁ, এনফোর্সেবল না থাকলেও এটাকে বলা হয়েছে এটা ফান্ডামেন্টাল। যখন কোনো স্টেট তাদের আইন তৈরি করবে, ল মেকিং করবে, পলিসি মেকিং করবে, তখন এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। এইটা কিন্তু বলা হচ্ছে, এবং মাথায় রাখা কেন দরকার? তাহলে ডিপিএসপিদের কী মূল্য হলো যদি এনফোর্সেবলই না হলো? তো ডিপিএসপির মূল্যটা এখানে প্রচুর, আমরা পরে আবার দেখবো যে ডিপিএসপি বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে বিভিন্ন রাজ্যের দ্বারা, বিভিন্ন স্টেটের দ্বারা পরবর্তীকালে। এবং কেন এটা মাথায় রাখা হচ্ছে? কিন্তু ডিপিএসপির যে বিষয়টা, এই যে ধারণাটা, সেটা হচ্ছে কি একটা ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমূলক বিষয় থেকে কিন্তু উঠে আসছে। এবং যেহেতু জনকল্যাণমূলক বিষয় থেকে উঠে আসছে, আমাদের তো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমাদের ইলেকশন হয়, তো এই যে মানে জনগণের জন্য যে একটা কল্যাণমূলক যে নীতিগুলো, সেটা যত ইমপ্লিমেন্ট করা হবে তত মানুষ আর সরকারের মধ্যে যে মানে দূরত্বটা আছে সেটা মিটে যাবে, এবং তাদের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা মিটে যাবে, এবং জনগণ যখন দেখবে যে সরকার এই নীতিগুলো মেনে চলছে এবং আমাদের ওয়েলফেয়ারের কথা ভাবছে, তখন কিন্তু জনগণ সেই সরকারকেই বেছে নেবে। ঠিক আছে, আমরা প্রিয়াম্বেলে পড়েছি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া থেকে শুরু হচ্ছে, মানে আমরা ভারতের জনগণ, অর্থাৎ আমাদের এই যে ভারতবর্ষ, এটা পুরোপুরি আমরা গণতান্ত্রিক দেশ, এবং সেখানে আমাদের পাওয়ারটা রয়েছে জনগণের হাতে। ঠিক আছে, তাহলে আবার চলে আসছি কিসে? তাহলে বি.এন. রাও কী বলেছিলেন? দুটো ক্যাটাগরির কথা বলেছিলেন। সেই দুটো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি যে রাইটসটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এবং সেকেন্ড ক্যাটাগরি ডিপিএসপি। ডিপিএসপিও কিন্তু একটা রাইট। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে নেগেটিভ ইন নেচার, আর ডিপিএসপি হচ্ছে পজিটিভ ইন নেচার। ফান্ডামেন্টাল রাইটসে বলা হয়েছে নেগেটিভ ইন নেচার মানে কি? ফান্ডামেন্টাল রাইটসে বলা হয়েছে যে তুমি এই করলে স্টেট যদি তোমার উপরে জুলুম করে, সেখান থেকে তুমি নিস্তার পাওয়ার জন্য তোমাকে কিছু অধিকার দেওয়া হচ্ছে, হ্যাঁ, যাতে স্টেট তোমার উপরে জোর জবরদস্তি না খাটাতে পারে। আর ডিপিএসপিতে বলা হচ্ছে যে স্টেট তোমাকে কিছু দেবে, প্রিভিলেজ কিছু, তোমার জন্য কিছু করবে। আর ফান্ডামেন্টাল রাইটসে বলা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু স্টেট তোমার সাথে করতে পারবে না, অত্যাচার করতে পারবে না। ঠিক আছে, তুমি এর বিরুদ্ধে তুমি কোর্টে যেতে পারো, সেখানে আর্টিকেল 32 রয়েছে, সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো, আর্টিকেল 226 রয়েছে, হাইকোর্টের কাছে তুমি যেতে পারো। সেখানে তোমার ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘন হয়, তাহলে তুমি সেটা কোর্টে যেতে পারো এবং কোর্ট তোমাকে সাহায্য করবে। কিন্তু ডিপিএসপির ক্ষেত্রে কি হলো? ডিপিএসপির ক্ষেত্রে হচ্ছে কি, তোমাকে কিছু স্টেট তোমার জন্য কিছু করবে, তোমার জন্য কিছু দেবে। ঠিক আছে, এটা তুমি কোর্টে গিয়ে না দিলে তুমি কিন্তু কোর্টে গিয়ে ওটাকে আপিল করতে পারো না, কিন্তু তোমাকে দেওয়া হবে, এটা বলা হচ্ছে। এবং এটা ডিপিএসপিটাও কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমরা ভিডিওটার শেষে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আরেকটা দেখো, অনেকে বিভিন্ন প্রশ্ন, এই যে বললাম না, ইউপিএসসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএসের মেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 2024 সালের ক্ষেত্রে বলছি, 25 থেকে তো ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, তো ডেসক্রিপটিভ যখন হয়েও যাবে, অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং ডেসক্রিপটিভেরও ক্লাস আমরা শুরু করছি। এই প্রিলিমসটা হয়ে যাবে যখন, ডাব্লিউবিসিএসের এই প্রিলিমসটা কমপ্লিট হওয়ার পরে আমাদের 2025-এর জন্য ডেসক্রিপটিভ এক্সামের জন্য পড়াশোনা শুরু হয়ে যাবে। তো যারা যারা মানে ভর্তি হতে চাও, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। এই যেটা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এরকম না, অনেকে অনেক মন্তব্য করেন, সেটা ইতিহাসের ক্ষেত্রে হতে পারে, কিছু কোটেশন তুলে বলে দিল যে এটা কে বলেছে, বা পলিটির ক্ষেত্রেও সেটা হতে পারে। সেরকমই একটা বিষয় দেখো, কে.টি. শাহ
called this DPSP as a check cleared by the convenience of the bank. অর্থাৎ কেটিশা বলেছে যে এটি একটা এমন চেক যেটা ব্যাংকের কনভিনিয়েন্সে দেওয়া হবে। এটার মানে কি, মানে ধরো তুমি একটা চেক দিচ্ছ ব্যাংকে, তো ব্যাংক তো সেটা টাকাটা দিতে বাধ্য থাকে, হ্যাঁ, কিন্তু এখানে বলা হচ্ছে, একটু আইরনিক্যালি বলা হচ্ছে যে এটা এমন একটা চেক যেটা ব্যাংকের কনভিনিয়েন্সের উপরে, যে ব্যাংক যদি চায় দেবে, নাহলে দেবে না, ঠিক আছে। এবার আরেকটা বিষয় চলে আসি যে স্টেট ব্যাপারটা কি। এখানে স্টেট মানে হচ্ছে শুধুমাত্র রাজ্য কিন্তু নয়, পলিটিতে টার্মসগুলো ভালো করে বুঝবে। স্টেট মানে হচ্ছে কি আমার আন্ডারে যদি কোনো এমপ্লয়িজ থাকে, আমি যাদেরকে কিছু স্যালারি দিতে পারি, বা আমার কিছু নিয়মকানুন চলে, আমার আন্ডারে কিছু মানুষজন আছে, ঠিক আছে, একটা ইনস্টিটিউশন। তো যেই ইনস্টিটিউশনকে আমরা স্টেট বলতে পারি, সেটা রাজ্য হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও একটা স্টেট হিসেবে ধরা হচ্ছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকেও কিন্তু স্টেট হিসেবে ধরা যায়। তো স্টেট মানে কিন্তু এখানে রাজ্য না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিপিএসপি টক্স অ্যাবাউট 2 টাইপস অফ ডেমোক্রেসি। এটাও কিন্তু প্রশ্ন আসে, মেন্স লেভেলের কোশ্চেন, ভালো করে লিখে নাও, পড়ো, বুঝে নাও, যাই করো, ঠিক আছে। ডিপিএসপি টক্স অ্যাবাউট 2 টাইপস অফ ডেমোক্রেসি, দ্যাট ইজ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল। তাহলে ডিপিএসপি কত ধরনের ডেমোক্রেসির কথা বলে, কত ধরনের আমাদের ডেমোক্রেসির কথা বলে, সেটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সোশ্যাল আর ইকোনমিক্যাল, 2 ধরনের ডেমোক্রেসির কথা বলে। আর 3 টাইপস অফ জাস্টিস, 3 টাইপস অফ জাস্টিস, ন্যায়ের কথা বলে, 3 ধরনের ন্যায়ের কথা বলে। কি কি? সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল। তাহলে 2 টাইপস অফ ডেমোক্রেসি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল, অ্যান্ড 3 টাইপস অফ জাস্টিস, দ্যাট ইজ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল। ওকে, এবার আমরা চলে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আর্টিকেলস। আমরা জানি পলিটি মানে আর্টিকেলস, ভালো করে জানতে হবে, আর্টিকেলস থেকে প্রচুর প্রশ্ন আসে, তো ডিপিএসপিতেও কিন্তু তাই। আচ্ছা, এবার হচ্ছে কি আর্টিকেল, বলেছিলাম যে আর্টিকেল 36 থেকে 51, তাই তো 36 থেকে 51-এ ছিল আমাদের এই পুরো ডিপিএসপিতে। তাহলে এবার দেখো 36 থেকে 51-এ তো রয়েছে, কিন্তু 36 আর্টিকেল 36-এ কিন্তু ডেফিনেশন রয়েছে, কিন্তু ডিপিএসপির ডেফিনেশন নয়। ভীষণ মানুষের কনফিউশন, ব্যাপারটা ক্রিয়েট হয়, কনফিউজ হয়। ডেফিনেশন তো রয়েছে, কিন্তু ডেফিনেশনটা কিসের? ডিপিএসপির ডেফিনেশন, ঠিক আছে, না ডিপিএসপি ডেফিনেশন নয়, স্টেটের ডেফিনেশন। এই যে বললাম যে স্টেট ব্যাপারটা কি, যে এর মধ্যে যে বিভিন্ন স্টেট শব্দটা ব্যবহার করা হবে, এই স্টেটটা বলতে কি বোঝাতে চাইছে? স্টেট মানে রাজ্য, অবশ্যই। স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়াটাও একটা স্টেট, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে স্টেট। এবার হচ্ছে দেখো 37, এবার 37-এ কি বলেছে, একদম প্রথমেই বলে দিচ্ছে যে ডিপিএসপি ইজ নট ইনফোর্সেবল বাই দ্য ল। প্রথমেই বলছে যে এটা কিন্তু এনফোর্সেবল নয় মানে জাস্টিসিয়েবল নয়, বা বলা যেতে পারে যে সরকারের এই যে বিষয়গুলো রয়েছে সেটার জন্য তুমি কোর্টে, আদালতে পৌঁছাতে পারবে না, এটা যদি মানে এটা যদি মানা না হয়। 38-এ কি বলা রয়েছে? স্টেট টু সিকিউর এ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, ওয়েলফেয়ার অফ স্টেট, এটা মাথায় রাখবে, তাহলেই হবে। 38 হচ্ছে ওয়েলফেয়ার অফ স্টেটের কথা বলা হচ্ছে। 39-এ কি বলছে? সার্টেন প্রিন্সিপালস অফ পলিসি টু বি ফলোড বাই দ্য স্টেট। এর 39-এর মধ্যে প্রচুর জিনিস রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে দেখে নিই, ঠিক আছে। তাহলে 39 আর্টিকেলের মধ্যে এই বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি, মেন্স লেভেলের আলোচনা হচ্ছে, তো অবশ্যই যারা WBCS এর জন্য পড়ছো তারা কিন্তু এই ভিডিওটা খুব ভালো করে দেখো, বারবার করে দেখো, সেভ করে রাখো, ডাউনলোড করে রাখো, ঠিক আছে, লিখেও নিতে পারো স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, তাহলে কি কি বলছে? প্রথমটা দেখো 39-এর এতে বলছে দ্য সিটিজেন্স, মেন অ্যান্ড উমেন ইকুয়ালি হ্যাভ দ্য রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড। অর্থাৎ আমাদের সিটিজেন্স, নাগরিক যারা পুরুষও হতে পারে, নারীও হতে পারে, তাদের কি আছে? সমান রাইট রয়েছে, সমান অধিকার রয়েছে, অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড, অর্থাৎ বেঁচে থাকার জন্য যে বিষয়ের প্রয়োজনীয়তা, সেটা কিন্তু পুরুষ এবং নারী নির্বিশেষে সেটার দরকার রয়েছে, এবং সেটা কিন্তু সমানভাবে অধিকার কিন্তু রয়েছে, এই অধিকারটা রয়েছে। আচ্ছা, এবার বিতে বলছে 39-এর বিতে কি বলছে? ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অফ মেটেরিয়াল রিসোর্সেস অফ দ্য কমিউনিটি আর ডিস্ট্রিবিউটেড ফর কমন গুড। বলছে যে তোমাদের যে আমাদের যে মেটেরিয়াল আর রিসোর্সেস রয়েছে, রিসোর্সেসটা তো কম, আমাদের সীমিত রিসোর্সেস, তাই তো। এই রিসোর্সেস যেগুলো রয়েছে, আমাদের যে উপাদানগুলো রয়েছে, সেটা এক জায়গায় কুক্ষিগত না হয়ে সেটা ডিস্ট্রিবিউট করা হবে সেই সবার গুডের জন্য, কমন গুড, সবার ভালোর জন্য। যেহেতু বললাম যেটা ওয়েলফেয়ারের কথা বলা হচ্ছে, সবার ভালো যাতে হয়, তাতে এই উপাদানগুলো বেঁচে থাকার জন্য যে উপাদানের প্রয়োজনীয়তাগুলো হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই বিষয়গুলো এক জায়গায় কোনো জায়গায় কুক্ষিগত হবে না, এক জায়গায় না হয়ে সেটা কমন গুডের জন্য ডিস্ট্রিবিউট করা হবে। দেখো এখানে ডিপিএসপি যে কথাগুলো বলছে, পরবর্তীকালে সরকার কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করেছে সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, অপারেশন অফ ইকোনমিক সিস্টেম ডাজ নট রেজাল্ট দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশন টু দ্য কমন ডিট্রিমেন্ট। তাহলে এখানে কি বলছে? যে সম্পদের যে একচ্ছত্র অধিকার করা হবে না,
সম্পদটাকে এমনভাবেই ইকোনমিক সিস্টেমটা তৈরি করতে হবে, অর্থনৈতিক ব্যবস্থাটা এমনভাবেই তৈরি হবে যেখানে সম্পদ কিছু মানুষের কাছে থেকে যাবে না, সবার মধ্যে বন্টন হবে। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভীষণভাবে প্রশ্ন আসে, অনেকবার আসে। 39-এর ডিতে কি বলা রয়েছে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড উমেন। এটা কিন্তু একটা ডিপিএসপি, অনেকে এই ধরনের প্রশ্ন আসে যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এটা কি কোনো ফান্ডামেন্টাল রাইট না কি ডিপিএসপি, এই ধরনের প্রশ্ন আসে। তো এটা একটা ডিপিএসপি 39 আর্টিকেলের ডিতে রয়েছে। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, দ্য হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স মেন অ্যান্ড উমেন অ্যান্ড টেন্ডার এজ অফ চিলড্রেন আর নট অ্যাবিউজড অ্যান্ড নট ফোর্সড। তাহলে বলছে যে অবশ্যই সবার শারীরিক বিষয়টা দেখতে হবে, স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। ওয়ার্কার্স, যারা কাজ করছে, যারা কর্মী, পুরুষ নারী এবং টেন্ডার এজ অফ চিলড্রেন, তাদের যতটা ক্ষমতা তাদেরকে ততটাই কাজ করানো হবে, ফোর্স লেবার যেন না করানো হয়, ঠিক আছে, এবং তাদেরকে যেন অ্যাবিউজ না করা হয়। পরটা কি রয়েছে, চিলড্রেন আর গিভেন অপরচুনিটিস অ্যান্ড ফেসিলিটিস টু ডেভেলপ এ হেলদি ম্যানার অ্যান্ড ইন কন্ডিশন অফ ফ্রিডম অ্যান্ড ডিগনিটি অ্যান্ড চাইল্ডহুড অ্যান্ড দ্য ইউথ আর প্রোটেক্টেড এগেইনস্ট এক্সপ্লয়টেশন। তাহলে এখানে চিলড্রেনের কথা বলা হয়েছে, এখানে ইউথের কথা বলা হয়েছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে বাচ্চাদের এবং ইউথদের, একদম টেন্ডার এজের যারা আছে, তাদেরকে এমন একটা পরিবেশ দেওয়া হোক যেখানে তাদের মানসিক বিকাশ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, ঠিক আছে। এটা পুরোটাই রয়েছে আমাদের 39-এর মধ্যে, আর্টিকেল 39-এর মধ্যে এই বিষয়গুলো রয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, এটা কিন্তু অনেকবার প্রশ্নে এসেছে। আচ্ছা, এবার দেখো যেটা আমি বললাম, আরেকটা হচ্ছে 39-এর এতে বলা রয়েছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড ফর দ্য পুয়ার, অর্থাৎ সবার জন্য সমান ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, এবং যারা ফিনান্সিয়ালি পুয়ার তাদেরকে ফ্রি লিগাল এড যাতে দেওয়া হয়, তাদের কাছে যে ন্যায়টা পৌঁছে যাবে সেটা যেন, তার জন্য যেন কোনো আর্থিক তাদের প্রতি যেন মানে ঝুঁকিটা না দেওয়া হয়, তাদের যেন এটা বিনামূল্যে দেওয়া হয়। আচ্ছা, পরেরটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ডিপিএসপি থেকে মানে ডাব্লিউবিসিএস এর তো একটা ফেভারিট প্রশ্ন, পিএসসির ফেভারিট প্রশ্ন, আর্টিকেল 40 ভিলেজ পঞ্চায়েতস, ঠিক আছে, আর্টিকেল 40 ভেরি ইম্পর্টেন্ট, ভিলেজ পঞ্চায়েতস। আচ্ছা, 41 হচ্ছে রাইট টু ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস, অর্থাৎ রাইট টু ওয়ার্ক, যারা কাজ করতে সক্ষম এবং ইচ্ছুক তারা যেন কাজ করতে পারে, তাদের একটা অধিকার, এটা একটা কিন্তু অধিকার, শিক্ষার অধিকার, কর্মের অধিকার এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স। তোমার যদি পাবলিক অ্যাসিস্ট্যান্সের প্রয়োজনীয়তা হয়, তোমার ধরো কোনো কিছু শিক্ষার দরকার বা কোনো স্বাস্থ্যকেন্দ্রের দরকার, তুমি অসুস্থ হয়ে পড়ছো, তোমার জন্য একটা ডাক্তারের প্রয়োজন, তোমার টিচারের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, হ্যাঁ, বা এই ধরনের তোমার কোনো আইনজ্ঞের প্রয়োজন, তো এগুলো পাবলিক অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, সেটাও তোমার একটা অধিকার, কিন্তু এটা সার্টেন কেসেস, অর্থাৎ সবার জন্য নয়। হ্যাঁ, কাদের জন্য, যারা ধরো বৃদ্ধ তাদেরকে দেওয়া হবে, সিনিয়র সিটিজেনদের দেওয়া হবে, মহিলাদের দেওয়া হবে, এসসি এসটিদের দেওয়া হবে, ঠিক আছে। কিছু কিছু সার্টেন কেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের অধিকারগুলো দেওয়া হবে। আচ্ছা, এবার দেখো আর্টিকেল 43 লিভিং ওয়েজেস কন্ডিশন অফ ওয়ার্ক এনশিওরিং দ্য ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ। লিভিং ওয়েজেস মানে মানুষের বেঁচে থাকার জন্য যেটা যতটুকু প্রয়োজন, সেটা যেন তারা মিনিমামটা যেন সেটা পায়, তার জন্য কি হয়েছে, মানরেগা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, MGNREGA, এটা আমরা পরে আলোচনা করব, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে মানরেগা। এটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে মানরেগা কবে চালু হয়েছে। ওকে, তাহলে মানরেগা মানে কি, যেটা আমরা জানি 100 দিনের কাজ, এই 100 দিনের কাজটাকে মানরেগা বলা হয়। ফুল ফর্মটাও অনেক সময় পরীক্ষা আসে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। ওকে, আচ্ছা, তাহলে গ্রামীণ যে রুরাল যেহেতু বলা হচ্ছে, গ্রামীণ মানুষদেরকে 100 দিনের কাজ দেওয়া হয় একটা ফিনান্সিয়াল মেম্বারে, কোনো একটা পরিবারের একজন সদস্যকে, ঠিক আছে। এটা আমরা আবার এটা ভিডিওটার পরে এটাকে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা, 43A তে কি বলা রয়েছে, পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, এটা কি অ্যাডেড বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। তাহলে 42তম সংবিধান সংশোধনী আইন, যেটা 1976 সালে প্রকাশিত হয়েছিল, যেটাকে আমরা মিনি পার্লামেন্ট বলে থাকি, প্রচুর সংশোধন হয়েছে সেখানে, আমাদের প্রিয়াম্বেলও সংশোধিত হয়েছে আমরা জানি। তার মধ্যে আর একটা বিষয় হলো এই যে 43A যে আর্টিকেল আছে, এটা সংযোজন হয়েছে, এবং সেখানে বলা রয়েছে যে যারা কর্মী আছে তারা কিন্তু ম্যানেজমেন্ট ওয়ার্কে কিন্তু আসবে, মানে ম্যানেজমেন্ট ওয়ার্কে কিন্তু তারা পার্টিসিপেট করবে।
আচ্ছা, তারপরে এবার এটা বলা হচ্ছে যে 43B-তে বলা হচ্ছে প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস। এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসে। হ্যাঁ, এখানে যা যা আর্টিকেল বলা রয়েছে সেই আর্টিকেলগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি ইউনিফর্ম সিভিল কোড, এটাও বারবার প্রশ্ন আসে 44। ইউনিফর্ম সিভিল কোড ব্যাপারটা কি, অর্থাৎ সম্পূর্ণ দেশের জন্য একটা মাত্র আইন, ওয়ান নেশন ওয়ান অ্যাক্ট, এটা মোটামুটি ইউনিফর্ম সিভিল কোড বলা হচ্ছে। অর্থাৎ আইন সবার জন্য সমান হবে, কারোর জন্য আলাদা নয়, এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ওকে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো হিন্দু ম্যারেজ অ্যাক্ট আলাদা, মুসলিম ম্যারেজ অ্যাক্ট আলাদা, তাই তো? তো ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে, সবার জন্য একটাই আইন হবে, ঠিক আছে? তার জন্য কোনো আলাদা রিজনালিটি, কমিউনিটি এইসব দেখা হবে না, একটাই আইন হবে, ঠিক আছে? ইউনিফর্ম সিভিল কোড, এটা যদি এখনো পর্যন্ত ইউনিফর্ম সিভিল কোডটা চালু হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যবহার করা হচ্ছে সমতা আনার জন্য। আচ্ছা, আর্টিকেল 45-এ কি বলছে, প্রভিশন অফ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টু দ্য চিলড্রেন বিলো 6 ইয়ার্স। ভালো করে দেখো, এখন হচ্ছে কি, এখন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টু দ্য চিলড্রেন বিলো 6 ইয়ার্স, অর্থাৎ 6 বছরের ছোট যারা আছে, 6 বছরের মধ্যে যারা আছেন তাদের বা সেই বাচ্চাদেরকে এডুকেশন এবং চাইল্ডহুড কেয়ার দেওয়া হোক। কিন্তু আগে কি ছিল দেখো, এটা 45 পরবর্তীকালে এটা সংশোধিত হয়ে এটা হয়েছে, কিন্তু আগে যখন সংবিধান রচনা হচ্ছে তখন কি ছিল, আন্ডার আর্টিকেল 45 the provision for free and compulsory education for the children below 14 years are mentioned in DPSP, but after the 86th Amendment Act of 2002 it is now under the fundamental rights under Article 21A। অর্থাৎ কি বলছে, যখন এটা প্রথমে তৈরি হয়েছিল তখন এই ডিপিএসপির মধ্যেই ছিল এই বিষয়টা, যে আন্ডার এখন রয়েছে বিলো 6 ইয়ার্স, আগে ছিল বিলো 14 ইয়ার্স, 14 বছরের নিচে। কিন্তু সেটা এখন পরবর্তীকালে কি হলো, যে 86th Amendment Act 2002, 86তম সংবিধান সংশোধনী আইন, যেটা 2002-এ প্রকাশিত হয়েছে, সেইখানের মাধ্যমে এই বিষয়টাকে আর্টিকেল 45টাকে একটু অ্যামেন্ড করে এটাকে বলা হলো, এখানে ডিপিএসপিতে 6 ইয়ার্স করে দেওয়া হলো, আর এটা চলে গেল একটা ফান্ডামেন্টাল রাইটে চলে গেল, সেটা হয়ে গেল আমাদের আর্টিকেল 21A। এরপর দেখো রয়েছে আর্টিকেল 46, প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসি, এসটি অ্যান্ড আদার উইকার সেকশনস, অর্থাৎ এসসি এবং এসটি এবং আদার উইকার সেকশনসের জন্য এডুকেশনাল এবং ইকোনমিক ইন্টারেস্টে প্রমোশন করা হোক। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় রিজার্ভেশন দেওয়া হয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউশনে ও বিভিন্ন ইনস্টিটিউশনে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ডিপিএসপিতে বলা রয়েছে যে এসসি এসটিদের জন্য শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এবং আদার উইকার সেকশনসের জন্য কিছু ইকোনমিক্যাল এবং এডুকেশনাল প্রমোশন করা হোক। ওকে, পরেরটা হচ্ছে 47, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য স্টেট টু রেজ দ্য লেভেল অফ দ্য নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, একটা হচ্ছে কি ইমপ্রুভ পাবলিক হেলথ। এটা একটু ঘুরিয়ে প্রশ্ন আসে, যেমন প্রহিবিশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস এক্সেপ্ট ইন মেডিসিনাল পারপাস, এই ধরনের প্রশ্ন আসে, যে এই যে ইনটক্সিকেটিং যে ড্রিঙ্কগুলো রয়েছে, মদিরা বা বলা যেতে পারে যে ওয়াইন, এই ধরনের বিষয় যেগুলো রয়েছে সেগুলোকে ব্যান করা, সেই বিষয়গুলো কোথা থেকে আছে, এই আন্ডার আর্টিকেল 47-এ রয়েছে। বিভিন্ন স্টেটে আমরা দেখেছি যে ড্রাই স্টেট করা রয়েছে, যেমন গুজরাট, বিহার, এই ধরনের স্টেটে, সেখানে কিন্তু এই ইনটক্সিকেটিং ড্রিঙ্কস যেটা আছে, মদের সেবন যেগুলো আছে, সেটা কিন্তু ব্যান্ড। তো এটা ডিপিএসপি আন্ডার আর্টিকেল 47-এর মধ্যে কিন্তু পড়ে, এবং সেটা শুধুমাত্র মেডিসিনাল পারপাসে ব্যবহার করতে পারো। মেডিসিনাল পারপাসেও তো বিভিন্ন ইনটক্সিকেটিং ড্রাগসের খুবই মানে খুব অল্প পরিমাণে প্রয়োজনীয়তা হয়, কিন্তু সেটা অনলি ফর মেডিসিনাল পারপাসে তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু এই ইনটক্সিকেটিং ড্রাগসের এবং ড্রিঙ্কসের যে একটা প্রহিবিশন, সেটা কিন্তু এই আন্ডার আর্টিকেল 47-এ বলা রয়েছে। আচ্ছা, আন্ডার আর্টিকেল 48-এ কি বলা রয়েছে, অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, এটা বলা রয়েছে। এবং এর মধ্যে আরও কিছু কিছু প্রশ্ন আসে কি ধরনের, টু প্রহিবিট অ্যান্ড স্লটার অফ কাউস, কালভস অ্যান্ড মিল্ক অ্যানিমালস অ্যান্ড ড্রট ক্যাটল অ্যান্ড টু ইমপ্রুভ দেয়ার ব্রিডস আর প্রমোটিং কটেজ ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়াস। এই ধরনের প্রশ্ন এসেছে যে এই যে গো হত্যা, হ্যাঁ, বা যারা দুগ্ধবতী যেই ইয়েগুলো, পশুগুলো, এবং উট, যেগুলো মানে ড্রট ক্যাটল বলা হচ্ছে, যে মরুভূমির যে ইয়েগুলো,
কি বলবো ক্যাটেলগুলো, গবাদি পশু, এই যে গবাদি পশুদের যেন হত্যা না করা হয় এই বিষয়টা কোথায় রয়েছে, এটা হচ্ছে আন্ডার আর্টিকেল 48-এ বলা রয়েছে ডিপিএসপির আন্ডারে। এবং এছাড়া যে এগ্রিকালচারের বিষয়টা রয়েছে, এবং এগ্রিকালচারের মধ্যে কিন্তু যে কটেজ ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, এগ্রিকালচার এবং অ্যানিমাল হাজবেন্ডারির মধ্যে কিন্তু এটা পড়ছে, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 48A-তে কি বলা রয়েছে, প্রোটেক্টিং অ্যান্ড সেফগার্ডিং অফ দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা কিন্তু প্রশ্ন আসে অনেক জায়গায়। আর্টিকেল 49-এ বলা রয়েছে প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস উইথ ন্যাশনাল ইম্পর্টেন্স, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিপিএসপি। এবং আরেকটা হচ্ছে আর্টিকেল 50, সেপারেশন অফ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিকে সেপারেশন করলে, সেপারেশন অফ পাওয়ার হলে কি হবে, একটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে কিন্তু মানুষের রাইটসগুলো, অধিকারগুলো সংরক্ষিত থাকবে, এবং এটা কিন্তু একটা সেফগার্ড করবে যদি এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি আলাদা হয়। একসাথে হলে কি হবে, সেটা বায়াসড হয়ে যেতে পারে এবং কুক্ষিগত ক্ষমতার কুক্ষিগতকরণ হতে পারে। তো সেখানে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিকে যেন আলাদা করা হয়। আচ্ছা, এবার হচ্ছে আর্টিকেল 51, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, বা যেটাকে ফরেন পলিসিও বলা যেতে পারে। যদি এরকম প্রশ্ন আসে যে কোন ডিপিএসপির কোন আর্টিকেলে ফরেন পলিসির কথা বলা রয়েছে, সেটা কিন্তু আর্টিকেল 51। ঠিক আছে, তাহলে 36 থেকে 51-এর মধ্যে ডিপিএসপির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করে নিই। এরপর এটা হচ্ছে গিয়ে মেন্স লেভেলের প্রশ্ন। এগুলো আগেও আমরা যেটা আলোচনা করলাম সেটা মেন্স লেভেলের প্লাস প্রিলি লেভেল, কিন্তু এবার আমরা ডাব্লিউবিসিএস এর মেন্স লেভেলে ঢুকছি। আচ্ছা, ডিপিএসপি যেটা আমরা বললাম, যেটা একটা নির্দেশমূলক নীতি, নির্দেশাত্মক রাষ্ট্রের জন্য নির্দেশাত্মক নীতি বাংলায় বলা হয়। এবার এটার ইমপ্লিমেন্টেশন কি করে হচ্ছে, প্রথমে তো বলা হলো যেটা ইনফোর্সেবল নয়, কিন্তু তাই বলে কি স্টেটগুলো কি ডিপিএসপি মানছে না বা মানেনি, এটা অবশ্যই নয়। এটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে বিভিন্ন রাজ্যের দ্বারা, বিভিন্ন স্টেট দ্বারা, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছে। সেগুলো দেখে নেবো আমরা যে ডিপিএসপি কিভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে। কি দেখে নিই, প্রথমে দেখো, National Social Assistance Program was launched on 15th of August 1995 by the Government of India to fulfill the provisions of DPSP regarding right to work, to education and public assistance in certain cases. তাহলে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এনএসএপি তৈরি হয়েছে 1995 সালে। এই ডিপিএসপিগুলো যেগুলো রাইট টু ওয়ার্ক, এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্স, সেগুলোতে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু তৈরি হয়েছে। পরেরটা দেখো, দ্য ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, বা যেটাকে নালসা বলা হয়, নালসার ফুল ফর্মও আসে কিন্তু। The National Legal Services Authority has been constructed under the Legal Services Act of 1987 to provide free legal services to the weaker sections of the society and to organize lok adalats of the amicable settlement of disputes. অর্থাৎ আমরা যেখানে দেখেছিলাম যে পাবলিক অ্যাসিস্ট্যান্সের কথা বলা হয়েছিল, ফ্রি লিগাল এডের কথা বলা হয়েছিল ফর দ্য পুয়ার, তো এটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে নালসা গঠনের মাধ্যমে। আচ্ছা, এবার হচ্ছে কি 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, যে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এ কি হয়েছিল, যে একটা আমাদের ডিপিএসপি ছিল যে সর্বসাধারণের জন্য শিক্ষার অধিকার, 14 বছরের বাচ্চাদের, মানে 14 বছর বয়সী বাচ্চাদের নিচে তাদের কি হলো, শিক্ষার অধিকার যেটা দেওয়া হচ্ছিল, সেটা ডিপিএসপি তাকে অন্তর্ভুক্ত ছিল। এবং পরবর্তীকালে সরকার যখন দেখলো যে আমাদের কাছে ফান্ডস আছে, এখন আমরা ফ্রিতে শিক্ষা দিতে পারবো, তাহলে সেটা পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করে সেটাকে ফান্ডামেন্টাল রাইটসে ঢুকিয়ে দেওয়া হলো। তাই আর্টিকেল 21A-তে রয়েছে হচ্ছে কি 14 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি, অর্থাৎ বিনামূল্যে শিক্ষা প্রদান। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আরও দেখো কি ইমপ্লিমেন্টেশন রয়েছে, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু ডিপিএসপিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের, মানে যেটা এনফোর্সেবল জায়গাটায় নিয়ে যাওয়া হয়েছে ডিপিএসপিকে, যার মধ্যে আরেকটা উদাহরণ হচ্ছে কি বাই দ্য 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992 দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতস গেট আ কনস্টিটিউশনাল এনফোর্সমেন্ট অ্যান্ড আর্টিকেল, এটা বি হবে, হ্যাঁ 243B, আর্টিকেল 243B ইজ অ্যাডেড। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 সালে আমরা কি দেখেছি, একটা ভিলেজ পঞ্চায়েত, যে আর্টিকেল 40 রয়েছিল, সেখানে বলা হয়েছিল যে রাজ্যদেরকে ভিলেজ পঞ্চায়েত গঠন করতে বলা হয়েছিল, মানে তোমরা গঠন করতে পারো। তো পরবর্তীকালে আমরা দেখেছি যে রাজস্থানের নাগড় ডিস্ট্রিক্ট 1959-এ প্রথম যে পঞ্চায়েত সিস্টেমটাকে করেছে, অ্যাডপ্ট করেছে, এবং পরবর্তীকালে বিভিন্ন স্টেট সেটাকে অ্যাডপ্ট করেছে। কিন্তু 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1992-কে এই যে পঞ্চায়েত গঠন করাটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়। ঠিক আছে, তো এবার কিছু কিছু নিয়ম কানুন বলা হয় যে এই বিষয় হলে সেখানে পঞ্চায়েত হবে। পরবর্তীকালে আমরা দেখেছি মিউনিসিপ্যালিটিসের ক্ষেত্রেও দেখা হয়েছে, রুরাল এরিয়াসে পঞ্চায়েত হবে, সিটি এরিয়াসে মিউনিসিপ্যালিটিস হবে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু টিপিএসপিরই অন্তর্ভুক্ত এবং পরবর্তীকালে এটাকে ইমপ্লিমেন্ট অবশ্যই করা হয়েছে।
আচ্ছা, এরপর যেটা বললাম যে মনরেগা নিয়ে একটু আলোচনা করব। মনরেগাটা কি? মহাত্মা গান্ধী রুরাল ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। তাহলে এটা ইমপ্লিমেন্টেড হয়েছে কি? ওয়াজ ইমপ্লিমেন্টেড দ্যাট এইমস টু গ্যারেন্টি দ্য রাইট টু ওয়ার্ক। আমরা পড়লাম রাইট টু ওয়ার্ক। রাইট টু ওয়ার্ক, ইট এইমস টু এনশিওর লিভলিহুড সিকিউরিটি ইন রুরাল এরিয়াস বাই প্রোভাইডিং at least 100 days of employment in a financial year to every household হুজ অ্যাডাল্ট মেম্বার ভলেন্টিয়ার টু ডু আনস্কিল্ড ওয়ার্ক। তাহলে কি বলছে যে 100 মানে রুরাল এরিয়াতে, গ্রাম্য এরিয়াতে 100 দিনের কাজ দেওয়া হবে তোমাদের পরিবারের যে কোনো একজন সদস্যকে যারা আনস্কিল্ড ওয়ার্ক করতে ইচ্ছুক। ঠিক আছে, এটা মিনিমাম। আচ্ছা, উইথ রেসপেক্ট টু আর্টিকেল 39D যেটা ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক বোথ মেন অ্যান্ড উমেন, তার জন্য কি করা হয়েছে? অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্লামেন্ট পাস্ট ইকুয়াল রিমিউনারেশন অ্যাক্ট অফ 1976। তাহলে এটা একটা অ্যাক্ট তৈরি হলো 1976-এ। তাহলে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের জন্য ফর বোথ মেন অ্যান্ড উমেন, এটার জন্য। তাহলে মোটামুটি আমাদের ডিপিএসপি কিন্তু ইমপ্লিমেন্টেড করা হয়েছে বিভিন্ন স্টেটের দ্বারা, সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। তাহলে এটা কিন্তু একেবারেই কিন্তু যেটা বলা হয় যে ডিপিএসপি এনফোর্সেবল না বলে তার কোনো মূল্য নেই, সেটা কিন্তু একেবারেই ভুল। ঠিক আছে, তাহলে এই ছোট্ট ভিডিওটার মাঝখানে মানে আধ ঘন্টার এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা পুরো ডিপিএসপি কভার হয়ে গেল। এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে সব আমরা আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা সেভ করে রাখো, বারবার দেখো, তাহলে আর ডিপিএসপি থেকে আর কোনো প্রশ্ন তোমাদের কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক অবশ্যই করো, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো। কমেন্ট বক্সে জানাও আর কি ধরনের ভিডিও চাইছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।